চর্যাপদ যখন চর্যাপদ থেকে চর্যা গীতিতে রূপ নিল, কবিতা থেকে যখন গানেতে রূপ নিল, গানেতে রূপ নেওয়ার পরই সেটা কিসে হলো, যাতে মানুষের মুখে মুখে প্রচারিত হতে লাগলো, তখনই চর্যা গীতিতে একটা রূপ নিল। সেই গীতিতে যখন চর্যাপদ থেকে চর্যা গীতিতে রূপ নিচ্ছে, তাহলে মানুষের মধ্যে সেটা আরো বেশি, যখন সেটা গানের মাধ্যমে যাচ্ছে সে আরো বেশি প্রচারিত হচ্ছে। তাহলে এইভাবে চর্যাপদ কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে মুখে মুখে কিন্তু প্রচারিত একটা হয়েছে, যার ফলে চর্যাপদকে কখনো কখনো আমরা প্রার্থনা ক্ষেত্রেও দেখতে পাইছি। সেই চর্যা গীতি প্রার্থনার ক্ষেত্রে মানে আমরা যেমন পূজা উপাসনা করি, তখন যেমন সেটা মন্ত্র বলছি, যেমন প্রার্থনা গীতি হিসাবেও কিন্তু হলো। এটা কিন্তু বৌদ্ধ দোয়া গানেতে চলে গেল, বৌদ্ধ দোয়া গানেতে চর্যা গীতিকে আবার কখনো দেখতে পাওয়া যায়। সেখানকার সাহিত্যের সেখানকার মানুষরা চর্যাপদকে মর্যাদা দিতে লাগলো। আবার চর্যাপদের ক্ষেত্রে যেটা ভাষাগত দিক থেকে আমরা যেটা বলছি, চর্যাপদের যদি আবার ভাষাকে আমরা বিচার করি, তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে চর্যাপদ কিছুটা প্রহেলিকার আশ্রয় নিয়েছে। মানে চর্যাপদ কি বলতে চাইছে, কিছুটা যা বলা হচ্ছে সেটা সোজা একটা মানে হয়, দুটো করে মানে হয়, যার একটা মানে হচ্ছে খুবই সাধারণ, আর যার ভেতরে আরেকটি অন্তর্নিহিত অর্থ থাকছে। এই যে দুটো মাধ্যমে লেখা হচ্ছে চর্যাপদ। চর্যাপদকে অনেকে বলে থাকেন যে কুহেলিকা মিশ্রিত বা অন্ধকার আশ্রয় মিশ্রিত একটা ভাষা, যে ভাষার নাম দেওয়া হয়েছে সান্ধ্য ভাষা। তো এই যে এই জটিলতা, চর্যাপদের মধ্যে যে জটিলতাটা লক্ষ্য করা যায়, সান্ধ্য ভাষার ক্ষেত্রে যে জটিলতাটা লক্ষ্য করা যায়, কখনো অর্থের ক্ষেত্রে দুটো মাত্রার রূপ, এই দুটো মাত্রার রূপের ক্ষেত্রে যে চর্যাপদের অবদান, সেটারও কিন্তু সাহিত্যিক মূল্য আছে বলে মনে করা হচ্ছে। চর্যাপদ যখন ক্রমশ মানুষের মুখে প্রচারিত হতে 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 গেছে, তখন আমরা কি কি ভাষা আমরা সেখানে দেখতে পাই, সেখানে কখনো কখনো দেখতে পাই সৌরসেনী, কখনো দেখতে পাই মাগধী, কখনো দেখতে পাই সৌরসেনীর অপভ্রংশ, কখনো মাগধী, কখনো প্রাকৃত ভাষা। এই সমস্ত ভারতীয় আর্য ভাষা বা আর্য ভাষার যে শেষ স্তর, সেটা কিন্তু আমরা দেখতে পাই। কখনো মৈথিলি, কখনো ওড়িয়া ভাষাভাষী, এইসব ভাষাভাষীরাও চর্যাপদের ওপরে কখনো কখনো তারা বলছেন যে আমরা এখানেও আমাদের যে সংস্কৃতি তার সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি। তারা বলছে চর্যাপদকে তারাও আপন করে নিতে চাইছে, কিন্তু চর্যাপদ মূলত বাংলা ভাষারই সম্পদ, বাংলা ভাষারই নিদর্শন। এটা আরেকটি কথা বলতেই হয় যে চর্যাপদে তখনকার দিনের মানুষের যে সমাজ চিত্র, তারও কিন্তু আমরা নিদর্শন পাই। তখনকার দিনের মানুষ কিভাবে তাদের জীবন যাপন করত, তাদের অভাব, তাদের অভিযোগ, তাদের সুখ দুঃখের একটা কাহিনী হিসাবে কিন্তু আমরা চর্যাপদকে পেয়ে থাকি। চর্যাপদ কবিতা হলেও কোথাও যেন একটা উপন্যাসের মতনই একটা কাজ করে গেছে। যেমন উপন্যাসে একটা বৃহৎ প্রেক্ষাপট থাকে, যেমন উপন্যাসে আমরা সমগ্র সমাজ চিত্রটাকে দেখতে পাই, তেমনি চর্যাপদের ক্ষেত্রেও সেই একই জিনিস দেখতে পাই। চর্যাপদের পদের মধ্যে এখানেই হয়তো পদকর্তার বিশেষত্ব, এখানেই হয়তো কবিতার বিশেষত্ব, যে সমস্ত ঘটনাকে কয়েকটি পংক্তির মধ্যে দিয়ে এক একটা বড় ঘটনা, যার অন্তর্নিহিত একটা অর্থ থাকবে, যার একটা সরলীকরণ অর্থ থাকবে, এই দুটো ব্যবহার করে, এই দুটো জিনিসকে ব্যবহার করে পুরো সমগ্র যে চিত্র, সমাজের চিত্র, সেটাকে তুলে ধরা, এটা কিন্তু খুব সহজ কথা নয়। উপন্যাসের ক্ষেত্রে অনেক শব্দ থাকে, যার ফলে সেই সমস্ত ছোট ছোট বর্ণনা দিয়ে একটা চিত্র আমরা এনে দিতে পারি, কিন্তু কবিতার ক্ষেত্রে মাত্র
মাত্রাতে মাত্রাবৃত্ত ছন্দ যেখানে, সেখানে শব্দেরও তো একটা সীমাবদ্ধতা থাকে। একজন কবি তো চাইলেই অযথা কথা সেখানে তিনি বলতে পারেন না, তাকে শব্দটাকেও পরিব্যাপ্ত করতে হবে, তাকে শব্দটাকেও পরিশীলিত করতে হবে। তার মধ্যে এতগুলো যে কাজ, এখানেই বোধহয় কবিতা এগিয়ে থাকে। এই জন্যই বোধহয় সাহিত্যের ক্ষেত্রে কবিতাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে, যে সর্বশ্রেষ্ঠ অংশ হলো কবিতা। বাংলা সাহিত্যের যে সমস্ত, বাংলা, হিন্দি, ইংরাজি যে ভাষার কথাই আমরা বলি না কেন, সেই ভাষার ক্ষেত্রে কবিতাকেই এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়, এই কারণে যে কবির হাতে খুব সংক্ষিপ্ত পরিসর থাকে সমগ্র কিছুকে তুলে ধরার। একজন কবি কতটা বুদ্ধিদীপ্ত হলে সমস্ত জিনিসটাকে সম্পূর্ণ করে পুরো অবয়বটাকে দাঁড় করাতে পারেন। এখানেই কবিতার সার্থকতা। তো এখানেই চর্যাপদের সার্থকতা, এখানেই বাংলা সাহিত্যের সার্থকতা। আজকে চর্যাপদের কাব্যমূল্য, তার সাহিত্যমূল্য, তার সঙ্গে তার দার্শনিক ব্যাখ্যা এবং চর্যাপদের ভাষাগত যে গুণমান, সেগুলো তুলে ধরলাম। পরবর্তী সময় ফিরে আসবো পরবর্তী সংখ্যার